ভারতের মাস্টার স্ট্রোক কূটনীতি। কেউ স্বপ্নেও ভাবেনি যে গল্পটি এমন মোড় নেবে। এমনকি পাকিস্তানও বুঝতে পারেনি যে কাতার এত বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হঠাৎ করেই কাতারের দিকে রওনা হন, যেন এই পুরো খেলাটাকে থামানো যায়। এতদিন পাকিস্তানে যখনই কোনো সন্ত্রাসী হামলা হয়েছে তখন সোজা অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। কিন্তু নতুন তথ্য ও চিত্র সামনে আসার পর অনেকের মতে ভারতকে শুধু দোষারোপ করা হয়েছে, আসল কৌশল অন্য কোথাও থেকে পরিচালিত হচ্ছিল। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি সেনাবাহিনী যখন আফগানিস্তানে বিমান হামলা চালায় তারপর থেকেই পাকিস্তান ও তালিবানের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সীমান্তবর্তী ডুরান লাইনের কাছে তালিবান যোদ্ধাদের জড়ো হওয়ার খবর সামনে আসে। নিরাপত্তা বিশেষজ্ঞরা সম্ভাব্য সামরিক সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেন। অভিযোগ ওঠে রমজান মাসে মাদ্রাসায় বোমা হামলায় এক পরিবারের ১৭ জন নিহত হন, যা আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়। পাকিস্তানের অভ্যন্তরীণ মিডিয়াতেও প্রশ্ন ওঠে যে সেনাবাহিনীর অভিযান কাঙ্ক্ষিত ফল দেয়নি। কোনো বড় টিটিপি কমান্ডারের নিহত হওয়ার নিশ্চিত খবর পাওয়া যায়নি, বরং সাধারণ মানুষের প্রাণহানির অভিযোগ সামনে এসেছে। ফলে তালিবানের পাল্টা হামলার আশঙ্কায় পাকিস্তানে উদ্বেগ বাড়তে থাকে। এই পরিস্থিতিতেই শাহবাজ শরীফের কাতার সফর নতুন প্রশ্ন তোলে। তিনি সাক্ষাৎ করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে। উল্লেখযোগ্য যে তালিবানের রাজনৈতিক কার্যালয় দীর্ঘদিন কাতারে ছিল এবং অতীতে কাতার মধ্যস্থতার ভূমিকাও নিয়েছে। পাকিস্তানের সন্দেহ আরও গভীর হয় যখন আল জাজিরা চ্যানেলটি পাকিস্তান বিরোধী প্রতিবেদন সম্প্রচার করতে থাকে বলে অভিযোগ ওঠে। ইসলামাবাদে প্রশ্ন ওঠে, এটি কি নিছক সাংবাদিকতা, নাকি এর পেছনে বড় রয়েছে অর্থনৈতিক ও কৌশলগত টানাপোড়েন? পাকিস্তান সম্প্রতি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে, যা কাতারের কাছে অস্বস্তিকর হতে পারে বলে ধারণা করা হয়। পাশাপাশি কাতার থেকে এলএনজি আমদানিও কমানো হয়। এই প্রেক্ষাপটে কাতার সফরকে সম্পর্ক মেরামতের প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। এদিকে পাকিস্তানের আরেক উদ্বেগের বিষয় ভারত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ প্রকাশ্যে অভিযোগ করেছেন যে ভারত আফগানিস্তানে প্রভাব বাড়াচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে প্রকাশ্যে শক্ত প্রমাণ উপস্থাপিত হয়নি এবং ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। বর্তমান সমীকরণে তিনটি বড় পক্ষ স্পষ্টভাবে সামনে এসেছে: পাকিস্তান, কাতার, ভারত আর চতুর্থ গুরুত্বপূর্ণ শক্তি তালিবান। প্রশ্ন হল, এই জটিল আঞ্চলিক শক্তির খেলায় শেষ পর্যন্ত কার কৌশল সফল হবে? সীমান্তে আপাত শান্তি থাকলেও ভেতরে ভেতরে কূটনৈতিক তৎপরতা তীব্র। দক্ষিণ এশিয়ার এই ভূরাজনৈতিক দাবার বোর্ডে পরবর্তী চালকার, সেই দিকেই এখন সবার নজর। পাকিস্তানের জন্য এই সিদ্ধান্তকে এক প্রকার লাইফলাইন হিসেবেই দেখা হচ্ছে। অনুমান করা হচ্ছে এর ফলে প্রায় ১ ট্রিলিয়ন অর্থাৎ প্রায় ১,০০০ আরব টাকার সরাসরি সাশ্রয় হতে পারে। তবে এই গল্পে একটি বড় টুইস্টও রয়েছে। চুক্তিতে নেট প্রসিডস ডিফারেন্সিয়াল নামে একটি শর্ত যুক্ত করা হয়েছে। এর অর্থ হল, যদি কাতার নির্ধারিত এলএনজি কার্গোগুলো ওপেন মার্কেটে পাকিস্তানের সঙ্গে পূর্ব নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি করে, তাহলে সেই দামের পার্থক্যের ক্ষতিপূরণ পাকিস্তানকেই বহন করতে হবে। অর্থাৎ স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। তবুও পাকিস্তানের দুর্বল অর্থনীতির জন্য আপাতত এই চুক্তি বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই অর্থনৈতিক ব্রিদিং স্পেস কতদিন স্থায়ী হয় এবং এই সাময়িক স্বস্তি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় রূপ নিতে পারে কিনা। এই প্রেক্ষাপটে আঞ্চলিক ভূরাজনীতিতে ভারতের অবস্থানও বেশ তাৎপর্যপূর্ণ। যেখানে পাকিস্তান, কাতার ও তালিবানের টানাপোড়েনে ব্যস্ত, সেখানে ভারত একাধিক ফ্রন্টে সুস্পষ্ট কৌশল নিয়েছে। আফগানিস্তানে মানবিক সহায়তার মাধ্যমে সদিচ্ছা অর্জন, মধ্য এশিয়ায় প্রবেশাধিকার বৃদ্ধি, পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে রাখা, নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে আরও প্রতিষ্ঠিত করা। অন্যদিকে পাকিস্তানের বড় চ্যালেঞ্জ হল কার্যকর পাল্টা কৌশলের অভাব। তারা তালিবানকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না। কাতারের সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন রয়েছে। আবার ভারতের বাড়তে থাকা কৌশলগত প্রভাবেরও জোরালো জবাব দিতে পারছে না। দুর্বল অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট সব মিলিয়ে দেশটি এখন ড্যামেজ কন্ট্রোল মোডে রয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাতার সফরকে সম্পর্ক পুনর্গঠন ও অর্থনৈতিক স্থিতি ফেরানোর প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু মূল প্রশ্ন থেকেই যায়, এই পদ্ধতি কি দীর্ঘমেয়াদে টিকে থাকবে?
কারণ সন্ত্রাসবাদ, ভঙ্গুর অর্থনৈতিক কাঠামো ও রাজনৈতিক অস্থিরতার মতো মৌলিক সমস্যাগুলো এখনও অমীমাংসিত। এদিকে ভারত ধারাবাহিকভাবে নিজের অবস্থান শক্ত করছে। প্রতিদিনের সঙ্গে ভারতের আঞ্চলিক প্রভাব, অর্থনৈতিক সক্ষমতা ও কূটনৈতিক পরিসর বাড়ছে বলেই বিশ্লেষকদের ধারণা। তাহলে দক্ষিণ এশিয়ার এই শক্তির খেলায় শেষ পর্যন্ত বিজয়ী কে হবে? বর্তমান ইঙ্গিত বলছে ভারত আপাতত এগিয়ে। তবে ভূরাজনীতির দাবার বোর্ডে এক চালেই সব সমীকরণ বদলে যেতে পারে। আপনার মতামত কি? মন্তব্যে অবশ্যই জানান।